আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটু নতুন ফরমেটে নতুনভাবে আপনাদের সামনে উপস্থিত হলাম। আ শরীরটা একটু খারাপ থাকায় আমি সরাসরি আপনাদের সামনে আসতে পারলাম না। এর জন্য দুঃখিত। তো আমার মনে হয় আমি যদি এভাবে আপনাদেরকে ক্লাসটা নিই আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো যা হোক আমি ক্লাসেই চলে যাব। আমি আগের দিন বলেছিলাম আমার আগের ভিডিওটায় যেটা আপনার জেরান্ডো পার্টিসিপের উপরে ছিল সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাদের যে পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। তো আজকে আমি সেই টপিকটার উপরে আপনাদের সাথে একটু আলোচনা করব। এর ভিতরে আমি যে আলোচনাগুলো নিয়ে আসছি তার মধ্যে অন্তত ১০ টা রুল আমি আপনাদেরকে দেখাবো যে রুলগুলা আপনাদের বিগত বছরগুলোতে বিসিএস সহ অন্যান্য যেসব পরীক্ষাগুলো ছিল চাকরির বা কম্পিটিটিভ এক্সামিনেশনস এর ভিতর থেকে যেগুলো আসছে বেশি সেই রুলগুলোই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনারা একটু আমার সাথে ক্লাসটা আশা করি থাকবেন আমার সাথে সম্পূর্ণ। তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো চলে যাই এখন হচ্ছে প্রথম রুলটাতে। রুল নাম্বার 1 যেটা আছে, আমি কিন্তু আপনাদেরকে সবথেকে জরুরি যে রুলগুলা সেগুলোই কিন্তু দেখাবো। সবগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না। যদি কোনো রুলের আপনাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাকে জানাতে পারেন। তখন আমি আপনাদেরকে সেই রুলগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো শুরু করলাম তাহলে। দেখেন, রুল নাম্বার 1 হচ্ছে যদি কোনো বাক্যে দেখেন যে জাস্ট, জাস্ট নাও, তারপরে অলরেডি, তারপরে ধরেন ইয়েট, তারপরে ধরেন আপনার ইয়েট এর পরে আছে হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি বা রিসেন্টলি এই ধরনের শব্দ যদি থাকে তাহলে এগুলোর পরে যে জিনিসটা হবে এইগুলো থাকলে সেই সেন্টেন্সটার ভার্বটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে। বুঝতে পেরেছেন? প্রেজেন্ট পারফেক্ট এর উপরে ভার্ব বসবে, উপরে ভার্ব বসবে। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এটা যদি হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, দেখেন এর মানে দাঁড়ায় হচ্ছে হ্যাভ বা হ্যাজ আর তার সাথে হচ্ছে প্লাস ভার্ব 3 এই জিনিসটা এখানে বসবে। তো দেখেন কি দাঁড়াচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যেমন হি, ধরেন এখানে আছে অ্যারাইভ, এ আর আর আই ভি ই, অ্যারাইভ হোম অলরেডি, তার মানে হচ্ছে সে ইতিমধ্যে বাসায় চলে আসছে। তাই যদি হয় তাহলে দেখেন এটা কি দাঁড়াচ্ছে, এখানে তখন আসবে হচ্ছে হি, যেহেতু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন এটা আসবে হচ্ছে হি হ্যাজ, আর ভার্ব 3 হলে আসবে হচ্ছে অ্যারাইভ, ভার্ব 3 অ্যারাইভড। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এটা খুবই সহজ একটা রুল, তবে এই রুলটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসে। এটা গেল রুল 1। এবার আসেন রুল 2 তে যেটা, সেটা হচ্ছে আপনাদের জন্য যেটা আরো একটা জরুরি বিষয়, তা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেখেন কমা ছাড়া দুইটা ভার্ব বসে, অর্থাৎ কমা ছাড়া, দেখেন কমা ছাড়া দুটো ভার্ব পরপর বসলে, দেখেন পরপর বসলে তাহলে দেখেন কি হবে। অর্থাৎ আমি যদি কমা ছাড়া দুটো ভার্ব পরপর বসাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়, তখন হবে হচ্ছে দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা পার্টিসিপেল হয়ে যাবে। মানে হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। আপনারা অলরেডি পার্টিসিপেল ক্লাস করেছেন, আমি এই জন্যই এই ক্লাসটা করিয়ে নিয়েছিলাম। তো দেখেন কি আসতেছে, যেমন আমি যদি এরকম বলি হি স মি, সে আমাকে দেখেছিল, এরপরে যে ভার্বটা আছে দেখেন আমি যদি এখানে রিড দিই, রিড, তাহলে দেখেন কি আসতেছে, রিড দ্য বুক, তার মানে বইটা পড়তে সে আমাকে দেখেছিল। তা আমি বলেছি কমা ছাড়া দুটো ভার্ব যদি থাকে তাহলে পরবর্তী ভার্বটার সাথে আইএনজি বসবে। তো এখানে তাই হচ্ছে, দেখেন হি স মি রিডিং দ্য বুক, সে আমাকে বইটা পড়তে দেখেছিল। খেয়াল করেছেন? আচ্ছা, এইটা গেল রুল নাম্বার 2। এইবার আমি যাব হচ্ছে রুল নাম্বার 3-এ। দেখেন রুল নাম্বার 3 কি আছে, 3-এ যাচ্ছি। দেখেন রুল 3 তে কি আছে, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এই জিনিসগুলো যদি থাকে, অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, হাই টাইম এইগুলা যদি কখনো থেকে থাকে, হ্যাঁ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে দেখেন কি বসবে, তাহলে তাহলে এই বিষয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এর পরে যে ভার্বটা আসবে সেটা হচ্ছে ভার্ব টু হিসাবে বসবে। অর্থাৎ ভার্বের
সেকেন্ড ফর্ম হিসেবে এটা বসবে। মনে রাখবেন এর মানে দাঁড়াচ্ছে এটাই উপযুক্ত সময়, অর্থাৎ আপনার ঠিকঠাক সময়, বা ধরেন এটাই হচ্ছে একেবারে অ্যাকুরেট টাইম, যে টাইমে কোনো কিছু হওয়া উচিত। এটা যদি কখনো হয় তাহলে সেটা ভার্ব টু বসবে। আমি উদাহরণটা একটু দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা প্রায় পরীক্ষাতে আসছে, আপনার এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা খুব ভালো করে এটাকে খেয়াল করবেন। 100% ইম্পর্টেন্ট এটা। তো দেখেন এটা কি দাঁড়াচ্ছে, তখন দাঁড়াচ্ছে আমি যেরকম বলি ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। ওই, ধরেন আমরা যদি বলি এখানে শূন্যস্থান দিই প্রিপেয়ার, ধরেন দিলাম প্রিপেয়ার, প্রিপেয়ার শূন্যস্থানে ধরেন আমি প্রিপেয়ার লিখলাম। এখানে তো প্রিপেয়ার ছাড়া অন্য অনেক কিছু দেওয়া যেতে পারে, আমি একটা কাজ করি, আমি এখানে দিই প্রিপেয়ারটাই দিই, প্রিপেয়ারটাই বেস্ট হবে। আমি যদি দিই প্রিপেয়ার, তাহলে দেখেন কি দাঁড়ায়, ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়, আমরা আমাদের প্রিপেয়ার করি। তো এটা যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি বলেছি যে ভার্ব টু বসবে, তো এক্ষেত্রে এই জায়গাটা আসবে হচ্ছে অ্যান্সারটা প্রিপেয়ার্ড। শুনতে একটু অড লাগতেছে, বাট ইট ইজ দ্য রাইট অ্যান্সার। যদি কখনো এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা ভার্ব টুই দিবেন। এইবার রুল 4, রুল 4-এ দেখেন কি দাঁড়াচ্ছে, এই সেম জিনিসটাই যদি এমন থাকে, ব্যাংকে যে জিনিসগুলো বেশি আসে সেটা দেখা যাচ্ছে এই রুলটা কি ওরা পাস্ট টেন্সে দিয়ে দেয়। যেমন ধরেন ইট ইজ টাইমের বদলে দিয়ে দিচ্ছে ইট ওয়াজ টাইম, বা ইট ওয়াজ হাই টাইম। বুঝতে পেরেছেন? মানে ইট ওয়াজ টাইম, ইট ওয়াজ হাই টাইম যদি ওরা দিয়ে দেয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তখন যেটা দাঁড়াবে দেখেন, তখন আমরা একটা কাজ করতে পারি, এটা থাকলে আসবে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। মনে থাকবে আপনাদের, এখানে কিন্তু হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে, এখানে কিন্তু অন্য কোনো কিছু বসবে না। এবং তাই যদি হয়, এটার মানে দাঁড়াচ্ছে যেটা অতীতে, এবং এর মানে দাঁড়ায় হচ্ছে এটা ছিল উপযুক্ত সময়, এটা ছিল উপযুক্ত সময়, অর্থাৎ ঠিকঠাক সময় ছিল এটা। এরকম যদি কখনো থাকে তাহলে দেখেন এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে। আমি যদি এক্সাম্পলটা এরকম দিই, ওই সেন্টেন্সটা যদি আমি এরকম লিখতাম, ইট ওয়াজ টাইম, এটা ছিল উপযুক্ত সময়। ওই, ধরেন আমি এখানে দিলাম প্রিপেয়ার, PREPAR, প্রিপেয়ার ওয়েল, উই প্রিপেয়ার ওয়েল ফর BCS এক্সামিনেশন, বা প্রিপেয়ার ওয়েল দিয়ে আমি শেষ করে দিলাম। এই যদি থাকে তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু এটা আছে পাস্ট ফর্মে, তখন এটা এরকম দাঁড়াচ্ছে ইট ওয়াজ, আই সরি একটু লিখে ফেলেছি, ইট ওয়াজ টাইম উই প্রিপেয়ার আছে, এখানে জাস্ট আপনি হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাই না? তাই যদি হয় তাহলে এখানে আসতেছে হ্যাড প্রিপেয়ার্ড। বুঝতে পেরেছেন? এই হ্যাড প্রিপেয়ারটা এখানে বসে যাবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি আকারে বসবে। ঠিক আছে? তো এই গেল রুল 4। এবার আমি যাব হচ্ছে রুল নাম্বার 5-এ। রুল 5-এ বলেছে এইটারই মতন আরেকটা সেন্টেন্স আছে, তা হচ্ছে যদি কখনো দেখেন যে অ্যাজ দো বা অ্যাজ ইফ, অ্যাজ দো বা অ্যাজ ইফ যদি থাকে, তাহলে দেখেন কি বসবে। এই দুটার মানে হচ্ছে যেন, একটু দেখতে অন্যরকম লাগতেছে কিন্তু এই দুটার মানে হচ্ছে যেন। যদি এটা থাকে তাহলে মনে রাখবেন কি বসবে, দেখেন আমি দেখাচ্ছি। এটা থাকলে হবে হচ্ছে ওই আগেরটার মতন, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের মতনই, অর্থাৎ ভার্ব টু বসে। এই দুটো থাকলে ভার্ব টু বসে। তাই যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি বলি যে হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি, আমি ধরেন এখানে দিলাম বি ভার্ব, এখানে বি ভার্ব দিলাম আ ম্যাড, সে কথা বলে সে যেন সে একটা পাগল। এই যে জিনিসটা আমি এখানে দিলাম, এই একটা সেন্টেন্স, অথবা এখানে আমি দুটো উদাহরণ দিতে চাচ্ছি, কেন দেখলে বুঝতে পারবেন। অথবা যদি আমি এমন বলি হি স্পিক্স অ্যাজ ইফ যেন, হি, এখানে ধরেন আছে আমি নো দিলাম, KNO, নো, ধরেন নো, তারপরে দিলাম হচ্ছে এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবই জানে। তো এরকম যদি কখনো থেকে থাকে, তাহলে আমাদের মাঝখানে কিন্তু অনেকেই আছে যারা কথা বলে যেন এমন যেন তারা সব জানে, সব জানতা, এরকম অনেকে থাকে। তো ওদের বেলায় আমরা কি ব্যবহার করব?
যেহেতু এখানে অ্যাজ ইফ আছে, আমি কিন্তু বলেছি ভার্ব টু। মনে রাখবেন যদি বি ভার্ব থাকে তাহলে ভার্ব টু হিসাবে এখানে ওয়াজ বসবে না। এখানে পার্সন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ভার্ব টু, এবং ভার্ব টু হলেই সেটা সবসময় ওয়্যার হিসেবে বসবে। এখানে যদি আমি আইও দিতাম তাও এটা ওয়্যার হতো, এখানে যদি আমি অন্য কোনো কিছু দিই সেটাতেও ওয়্যার হবে। এর পাশাপাশি যদি আমি বলতেছি কেন ওয়্যার হবে ওটাতে আসতেছি, তার আগে দেখেন নিচেরটা, তাহলে এটা যদি ভার্ব টু বসবে তাহলে নো এর বদলে হবে হচ্ছে নিউ। খেয়াল করেছেন, আমি নো এর বদলে নিউ দিলাম, পাস্ট ফর্মে দিলাম। আর এইখানে যেহেতু ওয়্যার আছে, এটা কেন আসলো? মনে রাখবেন যদি কোনো বাক্যে ইফ যুক্ত থাকে এবং ইফটা যদি সাধারণত মানে কাল্পনিক কিছু, অর্থাৎ যেটা হয় না, অভাবনীয়, এরকম যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে ওই ইফের বদলে সবসময় আমরা ওয়্যার বসাবো। যেমন আমরা বলি না যে অ্যাজ ই আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ বার্ড, এগুলোই কিন্তু আমরা বলি, কিন্তু আসলে কিন্তু ওখানে কিন্তু ওয়্যার হওয়ার কথা ছিল না। হচ্ছে কেন? কারণ যেহেতু এটা অসম্ভব কোনো কিছু, কিন্তু আমরা ভাবতেছি হতে পারে, যদি হতো, এই টাইপের বুঝালে সেক্ষেত্রে বিভাগ সবসময় ওয়্যার হয়। এবার আসেন, এটা গেল রুল নাম্বার 5। এই সেন্টেন্সটাই যদি রুল নাম্বার 6 এ যেটা আছে, ধরুন আমি যদি এরকম বলি, এরকম থাকে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো বা অ্যাজ ইফ, এইটাই যদি থাকে, আর ও সেখানে এইটার কিন্তু লেখা উচিত ছিল প্লাস হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে এটা কেমন হচ্ছে। আর এইটা দেখেন প্লাস যদি আমি পাস্টে নিই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তো পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিটি যদি থাকে তখন দেখেন এটা দাঁড়াচ্ছে এরকম। যেমন আমি যদি এক্সাম্পলটা বলি, সেক্ষেত্রে এটা দাঁড়াবে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে এখানে। বুঝতে পেরেছেন? ওই আগেরটারই মতন, অর্থাৎ আমি অ্যাজ ইফের মতন ওই ইট ওয়াজ হাই টাইম বা ইট ওয়াজ টাইম, ওইটা সেম জিনিস। আমি যদি এই সেন্টেন্সটা এরকম লিখতাম, হি স্পোক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ হি, ধরেন আমি যদি বলি নো, কে এন ডব্লিউ, নো এভরিথিং, সে সব কিছু জানে, এভাবেই সে কথা বলেছিল। তখন কিন্তু এই জায়গাটায় হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তার মানে হচ্ছে হ্যাড নোন, কে এন ডব্লিউ এন, হ্যাড নোন এভরিথিং। বুঝতে পেরেছেন? এই একটা। অথবা আমি যদি এভাবে লিখি, দেখেন যদি এভাবে বলি, এই সেন্টেন্সটা যদি এভাবে বলি যে আপনার হি স্পোক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ হি, ধরেন আমি এখানে দিলাম বি ভার্ব, বি আ ম্যাড, সে যেন একটা পাগল, এভাবেই সে কথা বলেছিল। আপনি যদি পাগলের মতো করে কথা বলে তখন দেখেন সেন্টেন্সটা কি দাঁড়াবে। তখন যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটায় অ্যান্সারটা হবে হচ্ছে, যেহেতু ওয়্যার এবং ওয়্যার যদি ভার্ব থ্রি আকারে বসে তখন হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর ওয়্যার আসছে হচ্ছে বি ভার্ব থেকে, সেক্ষেত্রে তখন দাঁড়াচ্ছে হ্যাড বিন। ক্লিয়ার? অর্থাৎ হ্যাড বিন এ ম্যাড, এটাই সাধারণত হওয়া অর্থে বোঝানো হয়, এবং সাধারণত এটা পাস্ট ফর্মে গেলে এটাই বোঝানো হয়। তো এই গেল রুল 6। এবার আমি আসি রুল নাম্বার 7-এ আসি। তো রুল 7 আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন আমি যদি বলি রুল 7, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। যেমন এই জায়গাটায় যদি সেন্টেন্সটা এমন থাকতো, হোয়াইল যদি যুক্ত থাকে, ধরেন হোয়াইল, WHILE, হোয়াইল যুক্ত থাকলে দেখেন কি দাঁড়াচ্ছে। আমরা জানি যে হোয়াইল যদি কখনো থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত পাস্টে বসে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস ফর্মে থাকে। তবে বিষয় আছে, দেখেন এখানে দেখেন, সাধারণত আমি লিখে দিচ্ছি, সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়, হোয়াইল থাকলে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়, তবে সেটা সবসময় নয়। যেমন দেখেন এখানে কি বলতেছে, আমি দুটো উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করেন। যেমন হোয়াইল হি, ধরেন এখানে আছে প্লে, প্লে, হোয়াইল হি প্লে ইন দ্য ফিল্ড, যখন সে মাঠে খেলতেছিল, দেখেন হোয়াইল হি প্লে ইন দ্য ফিল্ড, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, ধরেন এই একটা সেন্টেন্স। অথবা আমি যদি এমন বলি যে হোয়াইল, ধরেন এখানে আছে প্লে, কোনো সাবজেক্ট নাই, হিটি কোনো কিছু নাই, তাহলে হোয়াইল প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলার সময়, ধরেন আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এই দুইটা সেন্টেন্সে বেসিক তফাৎটা কিন্তু খুব একটা কিছু না, আপনারা কিন্তু এটা ধরলে বুঝতে পারবেন। দেখেন এখানে একটা হি আছে আর এখানে কোনো কিছু নাই, এতটুকুই কিন্তু তফাৎ। এই যেহেতু তফাৎ, তাহলে মনে রাখবেন যদি হোয়াইলের পরে সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, হোয়াইল হি ওয়াজ প্লেইং। বুঝতে পেরেছেন? হোয়াইল এর পরে সাবজেক্ট আছে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস, ওই যেটা বললাম সাধারণত। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে হবে
while playing। ক্লিয়ার? আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এখানে হবে শুধুমাত্র playing আর উপরেরটা হবে হচ্ছে was playing। এই গেল রুল নাম্বার 7। এইবার আমি আসবো আর 3টা রুল আছে, একটু ভালো করে খেয়াল করবেন। রুল 8। তো রুল 8 একটু দেখেন আপনারা। রুল 8 এ দেখেন কি বলেছে। রুল 8 এ বলেছে, আপনারা মনে হয় জানেন যে কোন সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, যেমন দেখেন with a view to, with a view to মানে উদ্দেশ্যে, আবার ধরেন look forward to, forward to এটা মানে উদ্দেশ্যে, look forward to এটার মানে উদ্দেশ্যে। আবার ধরেন আমি যদি বলি আপনাদের get used to, get used to এটা একটা। আবার ধরেন আমি যদি বলি cannot help বা could not help বা would you mind, would you mind, এই শব্দগুলা যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন এইগুলা থাকলে এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে। এগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, আপনারা কিন্তু এই জায়গাটায় ভুল করে ফেলেন। যেমন দেখেন সাধারণত আমরা জানি যে টু থাকলে তো আর আমরা মনে করি যে টু আছে তাহলে তো মনে হয় এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা পড়বে, কিন্তু বিষয়টা আসলে তা নয়। তো দেখেন যেমন আমি এরকম যদি বলি would you mind, দেখেন would you mind কিছু মনে করবেন কিনা, would you mind এখানে যদি আমি বলি give, give me a glass of water, মানে আমাকে এক গ্লাস পানি দিতে আপনি কিছু মনে করবেন কিনা, এই ধরনের প্রশ্ন যদি আমরা অনুরোধের সাথে কাউকে করি তখন এখানে গিভের সাথে হবে হচ্ছে আইএনজি, অর্থাৎ শুধুমাত্র গিভিং বসবে, প্লাস এখানে বাকি যে শব্দগুলো দেখছেন সেগুলোর সাথে ভার্বের আইএনজি বসবে। এটা গেল সিএইচ রিচ। সেক্ষেত্রে এটা ভার্ব 3 হয়ে গেলে হচ্ছে রিচড। নো সুনার হ্যাড হি রিচড দেয়ার, যেই মাত্র আমরা সেখানে পৌঁছাইছিলাম, দেন হি আর পরেরটা যেটা বলেছি ভার্ব 2 শুধুমাত্র কেম বসবে। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনাদের কাছে এটা জিনিসটা ক্লিয়ার হবে। এটা খুবই সহজ। প্রথমটা ভার্ব 3 ফর্মে, পরেরটা ভার্ব 2 ফর্মে। এই একটা রুল গেল 9 নম্বর। আর শেষ যে রুলটা আজকে আছে একটু ভালো করে দেখেন, সেটা হচ্ছে রুল নাম্বার 10 বা রুল নাম্বার 10। এইটা হলে এই মোটামুটি 10টা রুল সব থেকে বেশি আসে। তো রুল নাম্বার 10টা একটু দেখেন। এইটা কিছুটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতনই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। এই রুলটা দেখার জন্য একটু মাথা ঠান্ডা করে আপনাদেরকে চিন্তা করতে হবে। এইটা নাউনের সাথে, অর্থাৎ ভার্ব এবং নাউনের যে সিমিলারিটি, বা ধরেন ভার্ব এর সাথে নাউনের কি সম্পর্ক বা নাউনের সাথে ভার্বের কি সম্পর্ক, এটাই মূলত এখানে বোঝার বিষয়। অর্থাৎ নাম্বার আর হচ্ছে ভার্ব এর বোঝার বিষয়টাই হচ্ছে এখনকার রুলটা। একটু খেয়াল করেন, আমি রুলটা একটু লিখি। এটা অবশ্য রুলের মতো না, এটা কিছু সেন্টেন্স লিখে আপনাদের সেন্টেন্স দিয়ে বোঝাতে হবে। যেমন দেখেন, এটা বেসিক্যালি ধরেন এক ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এক টাইপের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তবে এটা ওই ধরনের পুরোপুরি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সব ধরনের রুল ফলো করে বিষয়টা তা নয়, কিন্তু এটা কিছুটা রাইট হ্যান্ড ভার্বসের মধ্যেও পড়েছে, কারণ এখানে যেহেতু যে জিনিসগুলো আমি দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেমন দেখেন আ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, এখানে ধরেন আছে গিভ। ঠিক আছে, এ পেয়ার অফ শুজ গিভ টু মি ইয়েস্টারডে, মানে আমাকে গতকাল এক জোড়া জুতা দেয়া হয়েছিল, এই একটা। তারপর আমি যদি বলি, ধরেন আপনি যদি বলি যে 100 মাইলস, 100 মাইল ড্যাশ, এখানে ধরেন আছে বি ভার্ব, আ লং ওয়ে, অনেক দূরের একটা পথ, যদি ধরেন আমি এটা বলি, এই একটা। আবার যদি আমি এমন বলি দ্য কালার, সরি, দ্য কালার অফ হার আইস, তার চোখে বা চোখ দুটো রং, এখানে আছে বি ভার্ব, তারপরে আমি দিলাম ব্লু, নীল। তারপরে আছে, আর শেষ আরেকটা দেখাচ্ছি, ধরেন আমি যদি এরকম বলি আ নাম্বার অফ স্টুডেন্টস, মানে অনেক সংখ্যক ছেলে মেয়েরা, ধরেন এখানে আছে, ধরেন আমি যদি এরকম বলি বি প্রেজেন্ট হেয়ার টুডে, মানে আজ এখানে অনেক ধরনের ছেলেমেয়েরা বা অনেক সংখ্যক ছেলেমেয়েরা আসছে। আর শেষ আর একটা যেটা, সেটা হচ্ছে আমি যদি আপনাদের এটা বলি যে দি নাম্বার অফ স্টুডেন্টস, ধরেন এখানে আছে বি ভার্ব,
আমি হিউজও দিতে পারি বা অনেক বা বিশাল আকারে, সেক্ষেত্রে আমি হিউজই দিই, মানে অনেক সংখ্যক ছেলেমেয়েরা আছে। ওকে, সেটা যদি বলি যে নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ হিউজ, অনেক সংখ্যক ছেলেমেয়েরা আছে, এই অর্থে যদি আমি বলি, তাহলে এই পাঁচটা কিভাবে আমরা অ্যান্সার করব, এটাই হচ্ছে আমার কথা। এই পাঁচটা কিন্তু আপনার নাম্বারের সাথে ভার্বের অংশ দেখে আমাদের অ্যান্সার করতে হবে। যেমন দেখেন, এ পেয়ার অফ শুজ, আমরা জানি জুতা যদি হতে হয় এবং জুতা যদি পরতে হয় তাহলে সেটা দুইটা না হলে একটা জোড়া হয় না। আমরা তো নিচে একটা জুতা পরি না, এবং ওই দুইটা মিলেই কিন্তু একটাকেই প্রকাশ করে, তার মানে ওই দুইটা এক কাজে করে, সরি, সেটা হচ্ছে আমাদের পায়ে পড়ার জন্য যে কাজটা। তাহলে দুইটা মিলে যখন এক কাজ করতেছে, তাহলে দুইটা তখন সিঙ্গুলার আকারে কাজ করে, মানে তাই যদি হয় তাহলে এইখানে ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে। আবার দেখেন, এটা আছে কিন্তু গতকালকের কথা, ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে থাকলে, যদিও রুলটা আমি বলিনি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, দেখেন এক জোড়া জুতা আমাকে দেওয়া হয়েছে, আমি কিন্তু জুতা দিইনি, আমাকে দেওয়া হয়েছে, তার মানে এটা কি, এটা প্যাসিভ ফর্মে আছে না। আমি কিন্তু এই জন্য আপনাদের ভয়েস চেঞ্জটা আগে দেখিয়েছি। তো তাই যখন আছে, তাহলে দেখেন এটা সম্পূর্ণ সেন্টেন্সটা যাবে প্যাসিভে, এবং তাও পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই যদি হয় তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তা হচ্ছে এ পেয়ার অফ শুজ ওয়াজ গিভের পাস্ট প্রেজেন্ট ফর্ম, গিভেন, তারপরে বাকিটা টু মি ইয়েস্টারডে, যে এক জোড়া জুতা গতকালকে আমাকে দেয়া হয়েছিল। দেখতে পেয়েছেন, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ একে তো করেছি প্যাসিভে, প্লাস হচ্ছে ভার্ব থ্রি দিয়ে, এবং তা হচ্ছে আবার সিঙ্গুলার ফর্মে, কারণ এই ওয়াজটা এক জোড়া জুতাকেই বোঝাচ্ছে, একটা সিঙ্গুলার হিসেবে কাজ করছে, এই জন্য আমি ওয়াজ দিয়েছি। এই একটা বিষয়। এবার আছে দেখেন, 100 মাইল ড্যাশ এ লং ওয়ে। মনে রাখবেন, 100 মাইল হোক, 100 কেজি হোক, বা যেটাই হোক, যদি কখনো সেটা কোনো ইউনিট, একটা ইউনিটকে প্রকাশ করে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার ফর্মে বসবে। এই মাইল কিন্তু দূরত্বের একক, তাই যদি হয় তাহলে এটাতে একটা জিনিস কি বোঝাচ্ছে, এবং তাই এটা 100 মাইল হোক, 1000 মাইল হোক, 1,00,000 মাইল হোক, এটা সিঙ্গুলারই বোঝাবে, এই জন্য এটা ইজ হবে। তেমনি দেখেন, দ্য কালার অফ হার আইস, তার চোখগুলোর রং, চোখ কিন্তু দুটা, কিন্তু রং কিন্তু একটা, দেখেন ব্লু। তার মানে কি, দ্য কালার অফ হার আইস, এখানে আইসটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কালারটা, কি কালার, তা হচ্ছে ব্লু কালার, এবং তাই যদি হয় তাহলে কালারটা একটা, এই কারণে সেটা তখন সিঙ্গুলার বোঝায়, এটাও ইজ। দেখতে পেয়েছেন? আচ্ছা, তেমনি দেখেন, নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট হ্যাড টুডে, অনেক সংখ্যক ছেলেমেয়েরা আজকে এখানে উপস্থিত। মনে রাখবেন, যদি কখনো দেখেন নাম্বার অফ বসে, তাহলে এটা সবসময় প্লুরাল ফর্মকে প্রকাশ করে। অর্থাৎ যেহেতু এটা কতগুলো ছাত্রছাত্রী, কাদেরকে আপনি নির্দিষ্ট করে বলতেছেন, এটা কিন্তু একবারও বলেনি, বলছেন অসংখ্য ছাত্রছাত্রী, তাহলে সেটা প্লুরাল, তাই এখানে, আর এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা আর, টুডে না থাকলে আমি হয়তোবা আর বা ওয়্যার দিলেও হতো। আর শেষেরটা দেখেন, দি নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ হিউজ, মানে ছেলে মেয়েদের সংখ্যাটা অনেক, আপনি কিন্তু দি বলেছেন, তার মানে নির্দিষ্ট করে কোনো একটা ক্লাসের ছেলে মেয়ে বা কোনো স্কুলের ছেলে মেয়েকেই বোঝাচ্ছেন, বা যে যাদেরই বলেন, বা ছাত্রছাত্রী বোঝাচ্ছেন। যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছেন তখন এটা দি নাম্বার অফ আনসার, যদি দি নাম্বার অফ হয়, যেহেতু সেটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এটা সিঙ্গুলার, তখন এটা ইজ হবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল মোটামুটি আলোচনা আজকে আমাদের। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি 10টা রুল আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। কতটুকু পেরেছি আমি জানি না, কতটুকু না পেরেছি সেটাও জানি না। আপনাদের হাতেই ছেড়ে দিলাম, আপনারা আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাকে মেইল করতে পারেন, এভাবে আমাকে জানাবেন। যদি প্রয়োজন হয় আমি বোর্ডে আবার না হয় এই নিয়ে আরো ক্লাস নিব, আপনারা আমাকে জানানোর পরে আমি সেটা নির্ভর করবো। আর যদি সেটা না হয়, যদি দেখি আপনারা বুঝছেন, তাহলে আমি পরবর্তী যে টপিক সাবজেক্ট বা এগ্রিমেন্ট, সেই টপিকে আমার পরের ক্লাসটা ইনশাল্লাহ নিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে আবার আসতে পারি। থাকবেন আমার চ্যানেল বর্ন টু লার্ন ইংলিশের সাথে, আমি থাকবো এখানে ইনশাল্লাহ আপনাদের সাথে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, অথবা এই টপিকের বিস্তারিত আলোচনা নিয়ে। সে পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।